তাহলে ত্রিদোষ তত্ত্ব মানে তিনটা দোষ একসাথে মিলাইয়া ত্রিদোষ বলা হয়। আপনারা নিজেরাই বুঝতে পারছেন সে তিনটা কি হচ্ছে আয়ুর্বেদের প্রিন্সিপাল অনুসারে বায়ু, পিত্ত, কফ। এটা বায়ু মানে এয়ার না, আর পিত্ত মানে ফায়ার না, এরকম না। এটা বায়ু মানে VA ভাতা, পিত্তা মানে PI পিত্তা, অ্যান্ড কফা মানে কফা। তাহলে আজকে আমি মূলত বায়ু যে গুরুত্বপূর্ণ সেই বায়ুটা নিয়ে আজকে কথা বলবো। এবং বায়ু বলা হয় ত্রিদোষের মধ্যে শ্রেষ্ঠ, এবং এই বায়ুর মাধ্যমেই অন্য অন্য রোগগুলো বিভিন্নভাবে পরিবাহিত হয়। তাহলে আজকে বায়ুর রোগ নিয়ে আমি আজকে আলোচনা করব। এখন যে বায়ুর যে বিষয়টা, এটার সাথে আপনার মডার্ন সায়েন্স, মডার্ন যে নিউক্লিয়ার ফিজিক্স, এই নিউক্লিয়ার ফিজিক্সের সাথে একটা মিল আছে। সেটা আমি আগে ব্যাখ্যা করি, তার সাথে বায়ুর সাথে ব্যাখ্যা করলে আমি তাহলে আপনাদের বুঝাতে পারবো। এবং বায়ুর প্রকারভেদ, বায়ু কোথায় অবস্থান করে, বায়ু আসলে শরীরের জন্য কী করে সেটাই। আর আমি আবার আবার বলতেছি, বায়ু মানে এখানে এয়ার না, বায়ু মানে ভাতা। এখানে ভাতা এই শব্দটাই ব্যবহার হচ্ছে, VATA ভাতা। তাহলে মডার্ন নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে বলা হয় যে আমরা যে অণু পরমাণু বিভাজন করার পরে আপনার পরমাণুর পরে আমরা তিনটা জিনিস পাই। পরমাণুর মধ্যে কী আছে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আপনারা এটা জানেন, যারা ফিজিক্স পড়ছে, সাধারণ ফিজিক্স আপনাদের সিলেবাসের ভিতরে আছে। তাহলে এই যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, এটার ভিতরে আপনারা জানেন যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জবাহী, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জবাহী। এখন দেখা যাচ্ছে আপনার কখনো যদি ইলেকট্রন নিউট্রনের সাথে মিলিত হয়, নিউট্রনের সাথে মিলিত হলে অধিক তাপের সৃষ্টি হবে। তার মানে কি, ইলেকট্রনের সাথে যদি নিউট্রন মিলিত হয় তাহলে তাপের সৃষ্টি হবে। আর এই ইলেকট্রন আর বায়ুর সাথে রিলেশন আছে, তার মানে কি, আর প্রোটনের সাথে যদি নিউট্রন মিলিত হয় প্রোটনের সাথে, সেই ক্ষেত্রে আণবিক সত্যতার সৃষ্টি হবে। এটা হচ্ছে একটা মডার্ন ফিজিক্সের বিষয়। আর যদি আমরা এর সাথে যদি আমরা বায়ু, পিত্ত, কফের ব্যালেন্স করি, তাহলে আমরা বায়ু, পিত্ত, কফ, এই তিনটা বায়ু, পিত্ত, কফ, তাহলে বায়ুর সাথে যখন পিত্ত মিলিত হবে, তাহলে বায়ু প্লাস পিত্ত যদি মিলিত হয় তাহলে শরীরে অত্যাধিক তাপের সৃষ্টি হবে। তার মানে কি, বায়ুর সাথে যখন পিত্ত মিলিত হবে, আবার বলতেছি বায়ুর সাথে পিত্ত মিলিত হলে তাহলে সেক্ষেত্রে অত্যাধিক তাপের সৃষ্টি হবে। আর বায়ুর সাথে যদি কফের মিলিত হয় তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডার সৃষ্টি হবে। বোঝা গেছে? তাহলে আমি এই জিনিসটা আবার আরেকবার রিপিট করতেছি। তার মানে ইলেকট্রন যদি নিউট্রনের সাথে মিলিত হয় সেক্ষেত্রে অধিক তাপের সৃষ্টি হবে। ঠিক একই রকম বায়ুর সাথে পিত্ত মিলিত হলে শরীরে অত্যাধিক তাপ সৃষ্টি হবে। আর নিউট্রনের সাথে প্রোটন মিলিত হলে ওদের আণবিক সত্যতার সৃষ্টি হবে। ঠিক একই রকম বায়ুর সাথে কফের সৃষ্টি হলে আপনার প্রচণ্ড ঠান্ডার সৃষ্টি হবে। এটা হচ্ছে আপনার মডার্ন যে আমরা ফিজিক্স বললাম, মেটাফিজিক্সের আগে যেটা মডার্ন নিউক্লিয়ার ফিজিক্স, এই নিউক্লিয়ার ফিজিক্সের যে বিষয়টা বলা হচ্ছে এটা। এরপর আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মডার্ন যে ফিজিক্সের সাথে আপনার আমাদের বায়ু, পিত্ত, কফের রিলেশন আছে। এরপরে আমরা যাচ্ছি অন্যদিকে, যেমন এখানে বায়ু যে জিনিসটা বলা হচ্ছে ভাতা, সেটা হচ্ছে আকাশ মহাভূত এর সাথে সম্পর্কিত। আকাশ মানে এয়ার, যেটা আমরা বলি আকাশ মহাভূতের সাথে সম্পর্কিত। এবং মহাভূত সম্বন্ধে আপনারা জানেন যে আয়ুর্বেদে পঞ্চমহাভূত একটা গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চমহাভূত মানে হচ্ছে আপনার ক্ষিতি, আপ, তেজ, মরুদ্গম। ক্ষিতি, আপ, তেজ, মরুদ্গম। সেটা যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, ইথার, প্রথমে বলা ইথার, ইথার মানে আপনার স্পেস, শূন্যতা। ইথারের পরে এয়ার, আকাশ, আকাশের পরে হচ্ছে বায়ু, মানে আকাশ, তারপর বায়ু, তারপর হচ্ছে বলা হচ্ছে ফায়ার বা অগ্নি, তারপর হচ্ছে জল বা ওয়াটার, আর হচ্ছে ক্ষিতি বা যেটা হচ্ছে পৃথিবী বা আর্থ, এইভাবে বলা হয়। তাহলে আমরা বায়ুর সাথে সম্পর্ক হচ্ছে এয়ার মহাভূতের, আর পিত্তের সাথে সম্পর্ক হচ্ছে আগুন বা ফায়ার মহাভূতের, আর কপের সাথে সম্পর্ক হচ্ছে জল বা ওয়াটার মহাভূতের। তাহলে পঞ্চ মহাভূতের সাথে এটার একটা মিল আমরা পাইলাম। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা আলোচনা করতেছি যে মূল বিষয়, যে ত্রিদোষ তত্ত্বের সাথে আপনার যে বিষয়টা জড়িত আছে, যেমন দোষ কীভাবে আসলো। দোষ অর্থ বিকৃতি, মানে দোষ যেটা আছে, দোষ এটা হলো বিকৃতি। আর দোষ ধাতু মানে হচ্ছে এই দোষ থেকে আপনার দোষ ধাতু উৎপত্তি। আর ত্রিদোষ মানে তিনটা দোষ একসাথে বলা হয়। আর ধাতু মানে আপনারা জানি যে ধাতু যেটা বলে মানে যেটা শরীরকে ধারণ করে সেটাকে ধাতু বলে। আর ধাতু হচ্ছে মোট হচ্ছে 7টা ধাতু আছে আয়ুর্বেদিক প্রিন্সিপাল অনুসারে। সপ্ত ধাতু সেটা হচ্ছে কি, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্র। আবার এগুলার এই রসাদি ধাতুর আবার কিছু একটা উপজাত আছে যেটাকে মল বলা হয়। তাহলে আমরা সেদিকে আজকে যাব না। আমাদের এবার আজকের কাজ হচ্ছে যে আমরা বায়ু নিয়ে কথা বলবো। আর হচ্ছে দোষের কাজ হচ্ছে কি, এটা মনে করি অবিকৃত, মানে দোষ হচ্ছে কি, দোষ যেটা আমরা বলতেছি যে যখন মনে করেন যে বায়ু, পিত্ত, কফ বিকৃত অবস্থায় চলে তাকে দোষ বলা হয়। যেমন যদি আপনি অবিকৃত বায়ুর কাজ কী বা বিকৃত বায়ুর কাজ কী, বা অবিকৃত বায়ু যদি আমরা বলি, তাহলে বায়ু যে জিনিসটা বললাম যে বায়ুর যে মূল কাজটা সেটা বলতেছি, যদি বায়ুটা যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে,
উদ্যোগ বা উৎসাহ, মানে কাজকর্মে স্পৃহা থাকবে, মনে প্রেমে একটা উৎসাহ থাকবে। তারপর শ্বাস প্রশ্বাসের মনে করেন ভালো গতি থাকবে। তারপর বাচিক কায়িক মানসিক চেষ্টা, মলমূত্রাদির বেগ ধারণ করা, ধাতু মলমূত্র সম্যক গতি, ইন্দ্রিয়সমূহের পটুত্বা, মানে সব কিছু স্বাভাবিকভাবে চলবে, যেটা মডার্ন সায়েন্সের সাথে আপনার অ্যাসিটাইল কোলিন বলে বা নিউরো ট্রান্সমিটার আছে, সেটার সাথে আপনার একটা মিল আছে, আমরা সেটা পরে প্রয়োগ করতেছি। আর অবিকৃত পিত্তের কাজ হচ্ছে কি, সেটা আবার আলাদা জিনিস, আমরা অবিকৃত পিত্তের কথা বলতেছি, তাই বায়ুর কাজ বললাম, এবার পিত্তের একটু কাজ করি। অবিকৃত পিত্তর কাজ কি, পরিপাক যেটা আপনার ডাইজেস্টিভ কাজ করে, পরিপাক, শরীর উষ্ণতা রক্ষা করা, দৃষ্টিশক্তি, ক্ষুধা, তৃষ্ণা, রুচি, প্রভাব মানে শরীরের যে মেধা বা বুদ্ধি এগুলো সৃষ্টি করে, পৌরুষত্ব ভাব, তারপরে দেহের কোমলতা সম্পাদন করে, এটা হলো পিত্তের কাজ। আর অবিকৃত কফের কাজ কি, দেহের স্থিরতা, তারপর স্নিগ্ধতা, সন্ধি বন্ধন বা যে জয়েন্ট মুভমেন্টের যেটা আমরা ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি, এগুলো ঠিক রাখে। এই হচ্ছে মূলত আমরা স্বাভাবিক বায়ুপিত্ত কফের কাজ বললাম। আর আজকে আমি বায়ুটা নিয়ে আপনাদের সাথে বেশি কথা বলবো, বায়ুতত্ত্ব নিয়ে। এখন বায়ুতত্ত্বর সাথে আপনার যেটা থিওরি অফ ভাত বা অ্যাসিটাইল কোলাইন, মডার্ন সায়েন্সে বলা অ্যাসিটাইল কোলাইন। এখন এই অ্যাসিটাইল কোলাইন কি, এইটা যদি আপনি মডার্ন ফিজিওলজি বা মনে করেন যে যারা ফার্মাকোলজি পড়ে বা যারা বায়োকেমিস্ট্রি পড়ে বা যারা মনে করেন যে নিউরোলজিস্ট বা যারা মনে করেন যে নিউরোলজি নিয়ে পড়াশোনা করে, নার্ভ নিয়ে, তাহলে সেটা বুঝতে পারবেন যে অ্যাসিটাইল কোলাইনের সাথে কী সম্পর্ক আছে। এবং আমি একটু হালকা ধারণা দিচ্ছি। তাহলে অ্যাসিটাইল কোলাইন হচ্ছে এটা একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা হচ্ছে ব্রেইন এবং বডির নিউরো ট্রান্সমিটার কাজ করে, এবং এটার ভিতর বিভিন্ন ধরনের রিসিপ্টর আছে, অনেকগুলো রিসিপ্টর আছে কী কী রিসিপ্টর আছে সেগুলো আমি বলতেছি। আর এটার সাথে আপনার বড় দাগে অনেকগুলো রিসিপ্টর আছে, সেটা হচ্ছে মাস্কেনিক রিসিপ্টর আর হচ্ছে নোটোপিক রিসিপ্টর। আবার আমাদের বডিতে যে ব্রেইন থেকে যে নার্ভাস সিস্টেমটা আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এগুলো সবগুলো হচ্ছে এই আপনার অ্যাসিটাইল কোলিনের কাজ। অ্যাসিটাইল কোলিনের যে মূল কাজ সেটা হচ্ছে আমাদের ব্রেইন এবং মনে করেন যে আমাদের হার্টের যে রেগুলার কার্যকারিতা আছে সেগুলো ঠিক রাখে। হ্যাঁ, এবং সিএনএস এবং পিএনএসের যে বিষয়গুলো সেগুলো ঠিক রাখে, এবং মনে করেন বিভিন্ন মেমোরি, তারপরে আপনার আমাদের যে মোটিভেশন, আমাদের বিভিন্ন ধরনের যে আগ্রহ বিভিন্ন কাজের, এবং আমাদের বিভিন্ন সময় যে এমার্জেন্সি যে সিচুয়েশনগুলো হয়, যেমন ফাইট অর ফ্লাইট, আমাদের বডির ভিতরে যখন এমার্জেন্সি সিচুয়েশন হয় সেই ক্ষেত্রেও আপনার এই রিসিপ্টরগুলো কাজ করে। এবং মেইন কারণ হচ্ছে রেগুলেটিং কার্ডিয়াক কন্ট্রাকশন এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা, এবং এগুলো যখন আপনার বেড়ে যায়, এগুলো যখন অ্যাসিটাইল কোলিন যখন বেড়ে যায়, তখন শরীরের ভিতরে বিভিন্ন ক্র্যাম্পিং, তারপর স্যালাইভার সিক্রেশন, তারপর মাসেল উইকনেস, প্যারালাইসিস, মাসকুলার ফেসিলেশন, ডায়রিয়া, এবং চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবং যদি আপনি এটা অ্যাসিটাইল কোলিনের যে বিভিন্ন ধরনের যে ফাংশন আছে সেগুলো যদি দেখেন, আমাদের যে বডির ভিতর যে দুইটা বড় ফাংশন করে, যেটা বললাম যে এম ফাংশন আর হলো ম্যাসকেনিক ফাংশন আর নিউট্রনিক ফাংশন, এই দুটো ফাংশনের কারণে আবার পাঁচটা মনে করেন রিসিপ্টর আছে। যেমন সেগুলো মনে করেন যে চোখের জন্য আলাদা রিসিপ্টর আছে, হার্টের জন্য রিসিপ্টর আছে, লাংসের জন্য আলাদা রিসিপ্টর আছে, ফুসফুসের জন্য আছে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিসিপ্টর আছে। এবং এই রিসিপ্টরগুলোর উপর মনে করেন যে অ্যাসিটাইল কোলিন এগুলো কোনো কিছু স্টিমুলেশন বলেন, কন্ট্রাকশন বলেন, বা এটার মনে করেন যে মুভমেন্ট বলেন, এগুলো সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে এই অ্যাসিটাইল কোলিন। এবং এটার সাথে বড় দাগে জড়িত হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেম, এর ভিতরে আছে আবার এফারেন্ট সিস্টেম, মোটর সিস্টেম বা সেন্সরি সিস্টেম, অনেকগুলো বিষয় নার্ভাস সিস্টেমে জড়িত আছে। এর সাথে গ্যাংলিয়নিক আছে, এর সাথে বিভিন্ন ধরনের প্রোটিন জড়িত আছে, এবং এদের সাথে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার জড়িত আছে। নিউরো ট্রান্সমিটারের ভিতরে আছে ডোপামিন আছে, তারপর মনে করেন সেরাটোনিন আছে, তারপর মনে অ্যাসিটাইল কোলিন তো বললামই, তারপরে আছে আপনার গ্যাবা আছে। হ্যাঁ, এই ধরনের অনেকগুলা মানে নিউরো ট্রান্সমিটার আছে, যেগুলো আসলে অনেক জটিলভাবে মনে করেন যে এমবিবিএস কোর্সে পড়ানো হয়। আপনাদের এগুলো যদি এখন আমি বিস্তারিত বলতে যাই তাহলে এগুলো খুব জটিল হয়ে যাবে। এরপরে আমরা যে আসলে যখন বায়ুপিত্ত কফ করবো তখন আপনি বুঝতে পারবেন, কারণ কি এই যে বায়ুর যে কার্যকারিতা এখানে বসলে আপনি বুঝবেন যে আসলে নিউরো ট্রান্সমিটারের সাথে কী রিলেশন আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের বডিতে নিউরো ট্রান্সমিটার বা নিউরো নার্ভাস সিস্টেমের সাথে এবং মডার্ন যে নার্ভাস সিস্টেম এটার সাথে আমাদের এই বায়ুর যে আমাদের কার্যকারিতা বলো সেটার সাথে মিল আছে। তাহলে এবার আমি আসলে আমাদের যে মানে আয়ুর্বেদিক্যালি যে বায়ুর কথা বলা আছে, সেই বায়ুর যে কয় প্রকার আছে এবং বায়ুর প্রকারভেদ কীভাবে আছে, এবং এটা কোথায় কোথায় অবস্থান করে, এবং এটার বিকৃতি হলে কী কী রোগ হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। যেমন বায়ুর একটা গুণ আছে কি, বায়ু হচ্ছে রুক্ষ, বলা হচ্ছে বায়ু হচ্ছে রুক্ষ, লঘু, শীতল, খর, সূক্ষ্ম, চঞ্চল, মানে গতিময়তা, বিষাদ, অমূর্ত বস্তু, যোগবাহী,
এই কয়েকটা গুণ বলা আছে। এবং এই আয়ুর্বেদিক কালে বায়ু বার 5 প্রকার বলা হয়েছে এবং এর অবস্থান এবং কার্যকারিতা আছে, সেগুলো আমরা আমরা একটু পরে আবার বলতেছি। যেমন উদান বায়ু, উদান বায়ু হচ্ছে কণ্ঠে থাকে, প্রাণবায়ু থাকে হৃদয়ে, সমন বায়ু এটা থাকে নাভিদেশে, অপান বায়ু থাকে মলাশয়ে এবং ব্যান বায়ু থাকে সর্বশরীরে। তাহলে আমরা এবার এটার আবার বিস্তারিত আলোচনা করতেছি যে এটা কোন কোনভাবে এটা কাজ করে। যেমন আমি প্রথমে বলতেছি উদান বায়ু, মানে উদান হচ্ছে আপওয়ার্ড, তাহলে যেহেতু আপওয়ার্ড বললাম তাহলে একটা ডাউনওয়ার্ডও আছে, তাহলে ডাউনওয়ার্ড আমরা পরে বলতেছি। তাহলে উদান বায়ু মানে আপওয়ার্ড, মানে উপর দিকে অবস্থান করবে। সেটা কীরকম করে অবস্থান করবে? যেমন অবস্থান আছে এটা নাভি, এটা উদান বায়ুর অবস্থান হচ্ছে নাভি চক্র, নাভি অঞ্চলে উরু বা চেস্ট, কণ্ঠ, বৃক্ক বা কিডনি, নাসিকা। তার মানে কয়টা এখানে অবস্থান করতেছে? 5টা অঞ্চলে এই উদান বায়ু, নাভি, উরু, কণ্ঠ, বৃক্ক, নাসিকা। ইংরেজিতে বলে আম্বিলিকা, চেস্ট, থ্রোট, কিডনি এবং নোজ। এবং এটা শরীরবৃত্তীয় কাজ কী কী করে? এটা বিভিন্ন স্ট্রেংথ বা তারপর করেজিয়াস, হ্যাঁ, এনকারেজমেন্ট, কালার, নলেজ, ইফোর্ট, ইন্টেলিজেন্সি, মেমোরি, মেন্টাল ফিলিংস, টকিং, হ্যাঁ, তারপর সাইটিং, এগুলোর জন্য কাজ করে। এবং এগুলো বিকৃত হলে যে ধরনের রোগগুলো জন্মে সেটা হচ্ছে কি আমাদের ঊর্ধ্বকোষজ রোগ বলি আমরা, ENTNI। এই যে গলা থেকে উপরের দিকে ENT মানে এয়ার, নোজ, থ্রোট এবং চোখ, এই কটা রোগ এটার মধ্যে জন্মগ্রহণ করবে। তার মানে কি? তার মানে কি উদান বায়ু হইলে আপনি উপরে ঊর্ধ্বকরজগত যে রোগ আছে সেগুলোর মধ্যে এই ধরনের রোগগুলোর সৃষ্টি হবে। মানে চোখে যত রোগ আছে সেগুলো এটার সাথে জড়িত। এবং মনে করেন যে তারপরে নোজ মানে নাকে যত রোগ আছে এবং থ্রোট গলার, এগুলোর রোগ এটার সাথে জড়িত হবে। এবং কানের এয়ার, তাহলে ENT মানে এয়ার, নোজ, থ্রোট এবং আই, এই 4টা বিকৃতি হবে আপনার এই উদান বায়ু বিকৃত হলে বা উদান বায়ু বাড়তি কমতির কারণে এই ধরনের রোগ সৃষ্টি হবে। এরপর আসেন 2 নম্বরটা হচ্ছে প্রাণবায়ু। প্রাণবায়ু বা ভাইটাল ফোর্স যেটা বলছে ভাইটাল বায়ু, এটার কাজ হচ্ছে কি এটার অবস্থান হচ্ছে কি মূর্ধা বা প্লেট, উরু, চেস্ট, জিহ্বা, কণ্ঠ, মুখ গহ্বর, হ্যাঁ, নাসা বা নোজ এবং হৃদয়, হৃদয় এবং হেড মাথা, এগুলোর এটার অবস্থান করে প্রাণবায়ু। এবং এটা হচ্ছে কি এটার যে ফিজিওলজিক্যাল কাজ সেটা হচ্ছে কি প্রাণকলা মানে ভাইটাল ক্যাপাসিটি, আমাদের বডির যে ভাইটাল ক্যাপাসিটি সেটাকে ইমপ্রুভ করে। সে বুদ্ধির ধারক আমাদের যে ইন্টেলিজেন্সি আছে সেগুলো এটা দেখে। শ্বাস গ্রহণ, রেসপিরেটরি যে সিস্টেম আছে সেগুলো সে নিয়ন্ত্রণ করে। আহার গ্রহণ মানে আমরা যে খাবার গ্রহণ করতে সেগুলো সে নিয়ন্ত্রণ করে। ইন্দ্রিয় ধারণ, তারপরে স্নোজিং, হাসি, স্পিটিং, এগুলো কাজ করে। এবং এটা যখন বিকৃতি হবে, বিকৃতির কারণে কি হতে পারে? হিক্কা, মানে বিভিন্ন ধরনের হিক্কা আসে না, বলে হিক্কা হচ্ছে, তাহলে এই হিক্কা যদি হয় তাহলে বুঝতে পারবে যে প্রাণবায়ু বিকৃতিজনিত কারণে হয়েছে। তারপর ফ্লাটুলেন্সি, বিভিন্ন ধরনের মনে করেন যে গ্যাস যদি উপরে আমাকে ঢেকুর ওঠা, এগুলো করবে। এটা শ্বাস প্রশ্বাসের মনে করেন যে নিয়ন্ত্রণ এটাতে হবে। ডিসফেজিয়া মানে গলায় ঢোক গেলতে সমস্যা, এটা হচ্ছে আপনার এই প্রাণবায়ু বিকৃত হলে এই ঘটনাগুলো ঘটবে। প্রাণবায়ুগুলো এরপরে আছে হচ্ছে আপনার সমান বায়ু বা এটার ইংরেজি হচ্ছে ইভেন বায়ু। এটার অবস্থান হচ্ছে কি শরীরের, এটার অবস্থান হচ্ছে শরীরের আমাশয় বা স্টোমাক, পক্কাশয় বা স্মল ইন্টেস্টাইন, স্রোত বা ক্যাপিলারিস এবং ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম, মেল এবং ফিমেলের ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম, এই জায়গাটার অবস্থান আছে। তাহলে কয়টা অবস্থান আছে? আমাশয় মানে স্টোমাক, পক্কাশয় মানে স্মল ইন্টেস্টাইন, আর হচ্ছে স্রোতসমূহ ক্যাপিলারিস এবং আপনার ইউরোজেনিটাল সিস্টেম, ইউরোজেনিটাল মানে মূত্র এবং প্রজননতন্ত্র, এই এলাকায় অবস্থান করতেছে সমান বায়ু। এবং এই সমান বায়ু শরীরবৃত্তীয় যে কাজ করে সেটা হচ্ছে কি আপনার হজম শক্তি, ইমপ্রুভমেন্ট অফ ডাইজেস্টিভ পাওয়ার। হজম শক্তি যদি দুর্বল হয়ে যায় বা এটার যে কাজ করে হজম শক্তি মানে নিয়ন্ত্রণ করে এটা আর কি। ইমপ্রুভ মেটাবলিক অ্যাক্টিভিটিস, মেটাবলিক আমাদের যে পরিপাকতন্ত্রের যে কার্যকারিতা আছে সেটা নির্ভর করে। তারপর রস নির্গমন, বিভিন্ন ধরনের যে স্যালাইভা সিক্রেশন বা বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুস সেগুলো এটার মধ্যে নিশ্চয় করে। তারপর দোষ নির্গমন, বিভিন্ন দোষ যেগুলো আছে সেগুলো করে। মল নির্গমন, মল আমাদের শরীরে যে সোয়েট এবং মনে করেন যে মূত্র আছে বা ঘাম আছে ও মল আছে সেগুলো এটা নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে মূত্র নিয়ে মল এবং মূত্র নিয়ন্ত্রণ, রসমলাদি বিরোচন, এটা আপনার এই সমান বায়ুর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এটা বিকৃত হলে কি ঘটতে পারে? বিকৃত হলে অগ্নিমান্দ বা ইন্ডিজেশন, অরুচি, অতিসার, গুল্ম মানে পেটের ভিতরে বিভিন্ন টিউমার, এটা ঘটতে পারে সমান বায়ু বিকৃত ঘটলে। এরপর আছে অপান বায়ু। তাহলে আমরা উপরে প্রথম বলছিলাম উদান বায়ু, আর সেটা হলো আপওয়ার্ডস ছিল, এটা হলো ডাউনওয়ার্ডস। এই যেটা অপান বায়ু, তাহলে ডাউনওয়ার্ডস হলে কী হবে সেটা, এটার অবস্থান দেখেন। তাহলে পক্কাশয় আমরা এগুলো বলছি স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের যে জিনিসটা আছে সেটাকে পক্কাশয় বলতেছে। তারপর শুক্রাশয় বা টেস্টিস, মূত্রাশয় ইউরিনারি ব্লাডার, গর্ভাশয় বা যোনি যেটা ইউরেটারাস এবং ভ্যাজাইনা। তারপর নাভি বা আম্বিলিকা, উরু বা চেস্ট যেটা বলে, বক্ষণ মানে
ইঙ্গুইনাল রিজন বক্ষ আমরা যেটা কুস্কি জায়গায় বলি, তারপর অন্ত্র ইন্টেস্টাইন এবং শিশ্ন বা ভগ্ন মানে পুরুষ যে পেনিস অথবা ভ্যাজাইনে এই যে এই যোনি এইগুলার সাথে এটার অবস্থান আপন বায়ু। তাহলে আমি আবার বলতেছি, এটা হচ্ছে পক্কাশয়, শুক্রাশয়, মূত্রাশয়, গর্ভাশয় এবং যোনি, নাভি, তারপর উরু, বক্ষণ, অন্ত্র এবং শিশ্ন। হ্যাঁ, এগুলোর মধ্যে এটা অবস্থান করতেছে। এখন এইটা শরীরবৃত্ত কী কাজ করে? ফিজিওলজিক্যাল। এটা হচ্ছে মল ত্যাগে সহায়তা করে, শুক্র ত্যাগে, মূত্র ত্যাগে, তারপরে আর্তস্রাবে এবং গর্ভধারণ, এই কাজগুলো এটা করে থাকে। এবং এটা বিকৃত হলে যে রোগগুলো ঘটে সেটা হচ্ছে কি, যেটাকে বলছে ডিজিজ অফ দ্য পেরিনিয়াল রিজন, মূত্রাশয়ের রোগ, ইউরিনারি ব্লাডার ডিজিজ, গর্ভাশয়ের রোগ, ইউট্রাইন ডিজিজ। হ্যাঁ, এই জিনিসগুলো ঘটে। এরপর আছে 5 নম্বর যেটা আছে ব্যানবায়ু বা ডিফিউজড। ব্যানবায়ুটা হচ্ছে কি, ব্যানবায়ুর অবস্থা হচ্ছে হৃদয় এবং সর্বশরীরে। হৃদয় মানে হার্ট এবং হোল বডিতে অবস্থান করে। এর শরীরবৃত্ত কাজ কি? শরীরবৃত্ত কাজ আছে রক্ত সংবহন, শ্বেত স্রবণ মানে ব্লাড সার্কুলেশন, আর হচ্ছে সোয়েট নির্গমন। তারপর হচ্ছে ব্লিডিং, যেগুলো দিয়ে রক্ত মনে করেন যে ইয়ে করে ব্লিডিং হয়। তারপর কন্ট্রাকশন, কনভালশন, তারপর স্বাদ গ্রহণ বা রিসিপ্রোক টেস্ট। হ্যাঁ, স্বাদ গ্রহণ এগুলো জন্ম করে। এবং এটা যদি বিকৃত হয় তাহলে কী করতে পারে? জ্বর বা শরীরের টেম্পারেচার বৃদ্ধি ঘটে। তারপর বিভিন্ন ধরনের ফোর্স, ভাইটাল ফোর্স বৃদ্ধি বা হ্রাস করতে পারে, প্রসারণ, এক্সপানশন, আক্ষেপ বা কনভালশন। তারপর আছে নিঃশেষ বা ক্লোজ এবং উন্মেষ বা ওপেন, এই জিনিসগুলো ঘটতে পারে ব্যানবয়ের মধ্যে। তাহলে ব্যানবয়ের অবস্থান কোথায় হচ্ছে? হৃদয় এবং হোল বডি। দেখেন এটার সাথে কিন্তু অ্যাসিটাইল কোলিনের সম্পর্ক আছে। অ্যাসিটাইল কোলিন কী করছে? ব্রেইন এবং হার্টের যে কম্প্রেশন সেগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনার ওই যে অ্যাসিটাইল কোলিন, যেটা আমাদের একটু আগে আমরা যেটা বললাম মডার্ন সায়েন্সে যেটা বলতেছে অ্যাসিটাইল কোলিন, সেটা নিয়ন্ত্রণ করে। এখন দেখেন তাহলে এই যে তাহলে আমরা যে 5 প্রকারের বায়ু বললাম, এই 5 প্রকার বায়ু এটার বিভিন্ন অবস্থান আমরা বললাম পুরো শরীরব্যাপী বিভিন্ন জায়গায়। এটা নার্ভাস সিস্টেমে যত নার্ভাস সিস্টেম আছে আমরা যেটা বললাম মডার্ন নার্ভাস সিস্টেম অ্যাসিটাইল কোলিনের যে সম্পর্ক আছে সেক্ষেত্রে পিএনএস এবং মনে করেন সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এর সাথে অটোনমিক নার্ভাস সিস্টেম এবং মনে করেন সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এবং এফারেন্ট ইফারেন্ট। বডির যতগুলো মনে করেন যে রিসিপ্টরগুলো আছে বিশেষ করে নার্ভাস সিস্টেমে টোটাল রিসিপ্টরগুলো আছে এবং নিউরো ট্রান্সমিটার আছে, এই সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ হয় অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে। এটা হচ্ছে মডার্ন সায়েন্স অনুসারে বলতেছে। এবং আয়ুর্বেদ অনুসারে কিন্তু ঠিক একই জিনিসগুলো সেগুলো বিভিন্ন জায়গায় বলা আছে। এবার আসেন দেখেন বায়ু প্রকোপের কারণ। এখন আমরা এতক্ষণ পরে আপনার বায়ুর জিনিসটা বললাম। এখন এই যে বায়ু যদি বলি মডার্ন সায়েন্সে, তো আমরা বলতেছি অ্যাসিটাইল কোলিনের যে বিভিন্ন বিষয় এগুলো বাড়তি কমতি অনেক সময় হতে পারে। সেগুলো আছে বিভিন্ন রিসিপ্টর এবং মনে করেন যে আমাদের যে অন্য বিষয়গুলো আছে নিউরো ট্রান্সমিটারের কমতি বাড়তি, মানসিক অনেক পরিবর্তনের কারণে এটা বাড়তে পারে। আর আয়ুর্বেদিক্যালি বায়ু প্রকোপের কারণগুলো বলছে কি, বিভিন্ন ধরনের খাবার, যেমন আপনার বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন খেসারির ডাল, মসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, অহরহ ডাল, মানে সব ধরনের ডাল এটাতে বায়ু বৃদ্ধি করে। তারপরে হচ্ছে কুসুম বীজ, এরপরে কটু তিক্ত কষায় রস। তাহলে এই যে 6টা রস আছে তার ভিতরে কটু তিক্ত কষায় রসের কারণে আপনার এই বায়ু বৃদ্ধি পেতে পারে। তারপর শীতল রুক্ষ লঘু দ্রব্য, হ্যাঁ, তারপরে অল্পাহার, বিষমাহার, বিষমাহার মানে একটা হজম হওয়ার আগে যদি আরেকটা কেউ খায়, নিরাসন, অধ্যাসন, অতিসম, তারপরে উৎকৃষ্ট মানে উচ্চ স্থানতে পতন, মানে উচ্চ স্থানতে যদি কেউ পড়ে যায়। তারপর অধিক হাঁটা, প্রহার মানে কেউ যদি মায়ের পিঠ দিল সেক্ষেত্রে হতে পারে, আঘাত পাওয়া, উলম্বন, ধাতু ক্ষয়, রাত জাগা, হ্যাঁ, মর্গ অবরোধ, মর্গ বিভিন্ন ধরনের যে আমাদের স্রোত আছে সেগুলো যে অবরোধ হয়ে যায়। তারপর অধিক মৈথুন, হ্যাঁ, অধিক মৈথুন, এগুলোর কারণে মনে করেন যে এই মল মূত্র, অধবায়ু, শুক্র, বমি, হাসি, হাইতোলা, ক্ষুধা, পিপাসা, অশ্রু, নিদ্রা এবং শ্রমজনিত নিঃশ্বাসের বেগ ধারণ। মানে বিভিন্ন ধরনের বেগ ধারণ, আগে বোঝেন বিভিন্ন ধরনের বেগ ধারণ মনে করেন যে কোন কোন বেগ, যেমন মল মূত্র, অধবায়ু, শুক্র, বমি, হাঁটা, উদ্গার, হ্যাঁ, এগুলো যদি অবরোধ করে তাহলে আপনার বায়ু বৃদ্ধি পাবে। অতিবিরোচন, অধিক রক্তস্রাবণ, অধিক কাম, অধিক চিন্তা, দীর্ঘ রোগ ভোগের হেতু মনে করেন যে মাংসহীনতা, শোক, ভয়, বর্ষাকাল, শীতকাল, দিন এবং রাতের শেষ ভাগ, দিন এবং রাতের শেষ ভাগ, জীবনের শেষ ভাগ, হ্যাঁ, মেঘমুক্ত আকাশ এবং শিশির প্রভৃতি শরীরস্থ বায়ু কুপিত বা দূষিত হতে পারে। বোঝা গেছে? হাই বল, আপনার ওইখানে মানে সাউন্ড আছে এই কারণে আপনি শুনতে পাচ্ছেন না নাকি? না আমি বন্ধ করে রাখি না স্যার, এবার ঠিক আছে। আমার ওই আমার স্যার রোগীপত্র ফোন দিয়ে যাচ্ছে, আমি কি করবো, ঝামেলায় পড়ি। এবার দেখেন অতিমাত্রায় বায়ু বৃদ্ধির লক্ষণ, যদি বায়ু বৃদ্ধি বেশি পায় তাহলে আপনি কীভাবে বুঝবেন? কৃশতা, যদি কেউ কৃশতা হয়, তারপর পৌরুষতা, তারপর উষ্ণদ্রব্যের প্রতি অভিলাষ, মানে উষ্ণদ্রব্য মানে যদি কেউ গরম জিনিস খাইতে চায় তাহলে আপনি বুঝবেন তার বায়ু বিকৃত হয়েছে। মলের গাঢ়তা মানে কঠিনতা হয়ে যেতে, মলের
অল্পতা বা শরীরে স্পন্দন, অনিদ্রা এগুলো দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, এবং বায়ু ক্ষয়ের লক্ষণ কি অবসাদ, দুর্বলতা, অরুচি, নসিয়া বা মানে অরুচি যেটা বমি বমি ভাব, হ্যাঁ, বিষম ওজন, এগুলো হলে বোঝা যাবে বায়ু ক্ষয় হচ্ছে। এখন এই যে এই কয়েকটা কারণে আমরা এটা দেখতে পারি। এখন এই যে এগুলো হইলে আপনি কোন কোন ধরনের ব্যবস্থা নেবেন সেটাও আছে। এখন সেই ব্যবস্থা আমরা একটা বলতেছি। কিছু কিছু রোগের জন্য মনে করেন যাতে বায়ু যদি বেশি কুপিত হয়, তারপরে মনে করেন যে সেগুলো কুপিত বায়ু দূর করার জন্য আমাদের যে যে রোগ হয় সেগুলো আমরা বললাম। এখন আরেকটা জিনিস আমরা বলতেছি যে এই সমস্ত কুপিত বায়ুর কারণে আপনার যে ধরনের রোগগুলো হতে পারে, যেমন এইটার কারণে আপনার বলছে বায়ুজনিত রোগ, অ্যাকচুয়ালি বলা হয় যে 80 প্রকার বায়ুজনিত রোগ আছে, বুঝছেন, 80 প্রকার বায়ুজনিত রোগ আছে। হ্যাঁ, সেটা আমরা বলতেছি আর কি, বিভিন্ন ধরনের যে অবস্থান ভেদে বলা হয় যে 80 প্রকার আপনার বায়ুজনিত রোগ আছে। এটা আমরা নাম একটা সময় আপনাদের দিয়ে দেবো, যেমন নখবেদ, বিপাদিকা, পদশূল, পদভ্রমংশ, হ্যাঁ, তারপর খঞ্জতা, পঙ্গুতা, এই যে মনে করেন যে যে বিভিন্ন ধরনের যে যে আপনার ওই যে মুকতা এবং এই যে প্যারালাইসিস, হ্যাঁ, এই যে যে এইগুলা বায়ুজনিত যে রোগগুলো আছে, হ্যাঁ, এইগুলো সব কিন্তু আপনার এই যে 80 প্রকার আছে বায়ুজনিত রোগ। এই যে মন্নাস্তম্ভ বলে, শিরশূল, পক্ষাঘাত, সর্বাঙ্গ পক্ষাঘাত, একাঙ্গ পক্ষাঘাত, অর্দিত, এগুলো আয়ুর্বেদিক নাম আর কি, বুঝছেন। মডার্ন নামগুলো আমরা পরে আমরা ব্যাখ্যা করে দেবো। তার মানে কি 80 প্রকার রোগ হতে পারে এই সরাসরি শুধু বায়ুর কারণে। হ্যাঁ, এখন আসেন যে এইটা আমরা যদি দূর করতে চাই তাহলে আমাদের কী কী করণীয় আছে। বায়ু রোগের চিকিৎসার সূত্র দেখেন। এখন বায়ু রোগের যদি চিকিৎসা করতে চান তাহলে সেটা সূত্র কি, যেমন আমরা ওদিকে পাইলাম যে যে কয়েকটা রসের কথা অনেকে পাইলাম, যে কটু কষায় এরকম আপনার যে তিনটা ইসের কথা বলছি, যে আপনার কি কি বললাম যে কী কারণে আপনার বায়ু বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, ওই যে তিনটা ইয়ার কথা বললাম আমরা, সেটা হচ্ছে যে যেটার কারণে আপনার বায়ু বৃদ্ধি পায়, আমরা একটু আগে যেটা বললাম কটুতিক্ত কষায় রস, সেগুলো আসছে এই যে বায়ু বৃদ্ধির কারণের ভিতর। যেমন আমরা সেটা বলেছিলাম কি কি কারণে বায়ু, কটুতিক্ত কষায় রস, এই কটুতিক্ত কষায় রসের কারণে বায়ু বৃদ্ধি পায়। এখন এই কটুতিক্ত কষায় রস কমানোর জন্য আমাদের এর বিপরীত যে রসটা আছে সেটা ব্যবহার করতে হবে। তাহলে কী কী ব্যবহার করতে হবে, মধুর অম্ল লবণ। দেখেন তাহলে এটা বায়ু প্রশমনের জন্য কী করতে হবে, মধুর অম্ল লবণ, তারপর স্নিগ্ধ উষ্ণ দ্রব্য, শ্বেত দেওয়া যেটা বলছে, স্নেহ মানে তৈলপান, আস্থাপান, অনুবাসন, নস্য, বিভিন্ন নাকের বিভিন্ন নস্য যেটা আমরা ঊর্ধ্বকর করতে পারছি, নস্য, অভঙ্গ মানে সুরাপ হলে আপনার বিভিন্ন ধরনের করা, উৎসাহদান, পরিষেক এবং মাংস ভক্ষণ, বায়ুনাশক। দেখেন বাঁকুড়া ওষুধ যখন অনেক, ওই যে আমরা একটু পেলাম না যে অধিকদিন দীর্ঘদিন বায়ু রোগের করে যাদের মনে কাজে শরীরে মনে কাজে মাংস কমে যায়, তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের মাংস ভক্ষণের কথা বলা হয়েছে। হ্যাঁ, এগুলো বায়ুনাশক। অনুবাসন এবং আস্থাপান বায়ুরোগের উৎকৃষ্ট চিকিৎসা। কি বলছি, অনুবাসন এবং আস্থাপন, এটা হচ্ছে বায়ুরোগের অনুৎকৃষ্ট চিকিৎসা। মর্দন এবং মালিশ হলো উত্তম বাতনাশক। দেখেন এই যে আমরা যেটা মেসেজের কথা বলি, তাহলে কী হলো, মর্দন বা মালিশ হচ্ছে উত্তম বায়ুনাশক। এরপর আসেন বায়ুনাশক দ্রব্য, কী দ্রব্য দিয়ে আপনি মনে করেন যে বায়ুকে নাশ করবেন। আমি সংক্ষেপে কয়েকটা দ্রব্যের কথা বলতেছি যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলা, যেমন দেবদারু, আপনার কুণ্ডের সেটা ওষুধ পাবে, দেবদারবদ্যরিষ্ট, এটা কিন্তু আপনার বায়ুনাশ করবে। তারপর হরিদ্রা, ওই যেটা আমরা কার্কিউমিন বলতেছি, হরিদ্রা, খেয়াল করেন হরিদ্রা। তারপর হচ্ছে বরুণ মানে বন্যা গাছ, যেটা বরুণ গাছ পাওয়া যাবে, বরুণের লৌহ নামে একটা ওষুধ পাওয়া যাবে, বেরেলা, হ্যাঁ বেরেলা, তারপর গোক্ষুর, তারপর আলকুশি, অর্জুন, গনিয়ারি, গুলঞ্চ, যেটা আমরা গুলঞ্চ যে যেটা আছে গুলঞ্চ, অ্যারেন্ডো, তারপর হচ্ছে আকন্দ বা শ্বেত বা যে লাল আকন্দ, শতমূলি, পুননবা, তারপরে হচ্ছে আপনার বিছুটি, রক্তচন্দন, তারপর শালপানি, চাকুলে, ভুইকুমড়া, অনন্তমূল, এগুলো আপনার পাওয়া যাবে অ্যাভেলেবেল। বৃহতি, কন্টিকারি, গোক্ষুর আপনার অ্যাভেলেবেল পাওয়া যাবে। তারপর বেলশাল, তারপর হচ্ছে মধুর অম্ল লবণ রস, এগুলোর মাধ্যমে আপনার এই বায়ুকে নাশ করা যাবে। এরপর আসেন বায়ুরোগের জন্য যে কিছু ওষুধ আছে, আমি সেটা বলতেছি। যে ওষুধগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন বাজারে, সেটার ভিতরে আছে মনে করেন যে আপনার এই যে শ্রী বিষ্ণু রস আছে, তারপর চিন্তামণি রস খুব গুরুত্বপূর্ণ, চিন্তামণি চতুর্ভুক, শ্রীকৃষ্ণ চিন্তামণি রস, যোগেন্দ্র রস, বৃহৎবাদ চিন্তামণি, এটা খুব ভালো ওষুধ, বৃহৎবাদ চিন্তামণি। তারপর বাত মহাবাদ চিন্তামণি, তারপর হচ্ছে আপনার আলকুশি, এগুলো পাওয়া যায়। তারপর বলারিস্ট এবং অশ্বগন্ধা, দশমূলারিস্ট, বৃহৎ ছাগলাদ্য ঘৃত, বৃহৎ অশ্বগন্ধা ঘৃত, অমৃতপ্রাশ ঘৃত, মহাবাতারি তৈল, যেটা তৈল যেত, নারায়ণ তৈল, বিষ্ণু তৈল, মহামাস তৈল, শ্রীগোপাল তৈল, বাত্রাস তৈল, প্রসারণী তেল, বলা তৈল, ক্ষীরবলা তেল।
মানে এই হচ্ছে চিকিৎসা। তাহলে আপনার মূল আলোচনা হচ্ছে এইটা। এখন এটার পরে আমরা একটু সামারি করি। বোঝা গেছে? তাহলে আপনার আজকে আমরা আপনার যে এখন একটা জিনিস দেখেন, এই এই যে ত্রিদোষ তত্ত্বের ভিতর, এই ত্রিদোষ তত্ত্বের ভিতর আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে বায়ুকে বায়ু প্রধান বলা হয়। এখন কারণ আপনারা দেখাইলাম যে আমি যে বিষয়টা আপনাদের দেখাইলাম সেটা হচ্ছে মডার্ন যে সায়েন্স আছে সেখানে কি বলছে যে আমাদের যে ইলেকট্রনগুলো আছে যেটা মডার্ন নিউক্লিয়ার ফিজিক্সে দেখেন, এটা আবার আমি মিলাচ্ছি কেন বায়ুটা প্রধান বলা হয়, কেন বায়ুটা রোগের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং বায়ু যদি আপনি প্রশমন করতে পারেন তাহলে আপনি অনেক রোগে নির্মূল করতে পারেন। কারণ দেখা যায় যখন রোগ হয় তখন শুধু একটা দোষ একসাথে আসে না, কিন্তু আপনার এটার সাথে মানে দ্বিদোষ অথবা ত্রিদোষ একসাথে মিলাবে, হয় দুইটা দোষ হবে অথবা তিনটা দোষ একসাথে আসবে, হয় মনে করেন যে বায়ুপিত্ত হবে অথবা বায়ু কফ হবে অথবা বায়ুপিত্ত কফ হবে, মানে তিনটা একসাথে বিকৃত অবস্থা থাকবে অথবা যে কোনো দুইটা বিকৃত অবস্থা থাকবে। তাহলে আপনার এই এক আর একটা এককভাবে খুব কম হয়, এককভাবে হলে তো সেটা আছেই, আর অনেক সময় দুইটা হয়। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়। এর মধ্যে দেখা যায় আমরা কেন বায়ুটাকে প্রধান বলতেছি সেটা আমরা ব্যাখ্যা করলাম প্রথমে, যে মডার্ন নিউক্লিয়ার ফিজিক্স সাথে বলা হয়েছে যে ইলেকট্রন একটা চার্জ প্রবাহী, আর হচ্ছে প্রোটন হচ্ছে আপনার পজিটিভ চার্জ বাহী, আর নিউট্রন হচ্ছে মনে করেন যে আপনার নিউক্লিয়ার। এই জন্য যখন আপনার ইলেকট্রন নিউট্রনের সাথে মিলিত হয় তখন আণবিক তাপের সৃষ্টি হয়, মানে খুব শক্তিশালী তৈরি করে, আর নিউট্রন যখন প্রোটনের সাথে মিলিত হয় তখন আণবিক শৈথিলতা সৃষ্টি করে। ঠিক একই রকম বায়ুর সাথে যখন পিত্ত মিলিত হয় তাহলে শরীরে অত্যাধিক তাপের সৃষ্টি করে, আবার বায়ুর সাথে কফ সৃষ্টির অত্যাধিক প্রচণ্ড তাপের সৃষ্টি করে। তার মানে কি বায়ু হচ্ছে প্রধান, এবং এই যে ত্রিদোষের ভিতর বায়ু হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এই বায়ুর কারণেই মনে করেন যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, এবং আমাদের বডির যে মূল যে সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটার সাথে মডার্ন সায়েন্সের আপনার অ্যাসিটাইল কোলিনের সম্পর্ক আছে। এই অ্যাসিটাইল কোলিন এবং মনে করেন যে এই যে আয়ুর্বেদের যে বায়ুর প্রকোপ, এই দুটা খুব একই রকম নিয়মে চলে। তাহলে আমরা সর্বশেষ যেটা বলতে পারি যে বায়ু হচ্ছে এই ত্রিদোষের ভিতর রাজা, বায়ু হচ্ছে রাজা, এবং এই বায়ুর মাধ্যমে মনে করেন যে সমস্ত রোগগুলা বিভিন্ন মর্গে মানে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আমাদের শরীরে যে মর্মস্থানগুলো আছে সেই মর্মস্থান সন্ধি বলেন, তারপরে যে আপনার কন্ডু বলেন বা যে ক্যাপিলারি বলেন, এগুলো সবগুলোর মধ্যে এই বায়ুর মাধ্যমে পুরা সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় এটা প্রবেশ করে। তাহলে আমরা বলতে পারি যে এই বায়ু হচ্ছে হলো নেতা, প্রধান নেতা, এবং সে তার বায়ুটাই পিত্ত বলেন, কফ বলেন বা অন্য জিনিস বলেন বা সপ্ত ধাতু বলেন, সেগুলোকে সে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে সহায়তা করে। এবং এটা নার্ভাস সিস্টেমের সাথে জড়িত। মডার্ন সায়েন্সের যে আমরা নিউরোলজিক্যাল যেটা বলি নার্ভাস সিস্টেম, এবং মনে করেন যে আমাদের অ্যাসিটাইল কোলিন সিস্টেম এটার সাথে জড়িত আছে। এবং যে আমাদের বায়ুতত্ত্ব এবং অ্যাসিটাইল কোলিন এই দুটা খুবই রিলেটেড। তাহলে আপনি যদি মডার্ন সায়েন্সের বা অ্যাসিটাইল কোলিন সিস্টেম বুঝতে পারেন তাহলে এবং বায়ু সিস্টেমটা বোঝা সহজ হবে। এবং আমরা যে 5 প্রকারের বায়ু আপনাদের ব্যাখ্যা করে বোঝাইলাম, সেই 5 প্রকারের বায়ু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং এর সাথে টোটাল নার্ভাস সিস্টেমের পুরোপুরি মিল আছে। আপনি যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথিক, অটোনমিক অথবা যে যে প্যারাসিম্প্যাথিক এই নার্ভাস সিস্টেম বুঝেন, তাহলে এটার মোটর সিস্টেম, তারপর সেন্সরি সিস্টেম, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন যে এই নার্ভাস সিস্টেমের সাথে কীভাবে বায়ুর সম্পর্ক আছে। এবং এই যে রোগগুলোও সেগুলোও কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যে মডার্ন সায়েন্সের যে রোগগুলো আছে সেগুলোর সাথে পুরোপুরি মিল আছে। যদিও মনে করেন যে 5000 বছর আগে আপনার আয়ুর্বেদ সৃষ্টি হয়েছিল, তারপর 5000 বছর আগের আয়ুর্বেদের যে ত্রিদোষ তত্ত্বের বায়ুতত্ত্ব এবং মডার্ন সায়েন্সের যে আপনার অ্যাসিটাইল কোলিন তত্ত্ব, সে দুটো প্রায় একই রকম জিনিস, এবং এটাই আমরা মিলিয়ে দেখানো হয়েছে। তাহলে আপনারা সাথে যদি কেউ যদি এটার আরও বেশি বুঝতে চান তাহলে আপনাকে মডার্ন সায়েন্সের অ্যাসিটাইল কোলিন সিস্টেম আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও বুঝতে পারবেন। এই অ্যাসিটাইল কোলিন সিস্টেম যদি আপনি দেখতে পারেন তাহলেও আপনি মোটামুটি বায়ু সিস্টেমের বুঝতে পারবেন, এবং বায়ুটাকে যদি আপনি ভালো মতন বুঝতে পারেন তাহলে আপনি বিভিন্ন রোগের সহজ চিকিৎসা করতে পারবেন। হ্যাঁ, কারণ কি আপনারা যদি বায়ুটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, ব্যালেন্স রাখতে পারেন, তাহলে অন্য রোগগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ এর সাথে দেখেন ডাইজেস্টিভ সিস্টেম জড়িত আছে, এটা কার্ডিয়াক সিস্টেমে জড়িত আছে, এটা ব্রেন ফাংশনে জড়িত আছে, এটা আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমে জড়িত আছে, এটা আপনার কিডনি ফাংশনে জড়িত আছে, এটা আপনার ডাইজেশনের সাথে জড়িত আছে, এবার আপনি মলমূত্র নিঃসরণের সাথে জড়িত আছে, এটা আপনার রুচির সাথে জড়িত আছে, এটা আপনার ইএনটির সাথে জড়িত আছে, এটা আপনার আইয়ের সাথে জড়িত আছে। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানের সাথে কিন্তু এটার একটা রিলেশন আছে এই বায়ুর। তাহলে আজকে আমরা মোটামুটি 30 মিনিট শেষ হয়ে গেছে আমাদের মূল আলোচনা। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা করি, এবং এটা আমরা রেকর্ডিং এখন শেষ করব, তারপর আমরা বাকি কথা বলবো। ধন্যবাদ সবাইকে।